রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ বাড়াতে ওআইসির দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নির্মূলের মুখোমুখি, ওআইসি তখন নিশ্চুপ থাকতে পারে না। মুসলিম বিশ্বের শান্তির লক্ষ্য নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও অশান্ত হয়ে উঠছে পার্বত্য অঞ্চল। স্থানীয় সংগঠনগুলোর দ্বন্দ্বে 5 মাসে নিহত 17। হত্যাকাণ্ডের প্রতিবাদে 3 পার্বত্য জেলায় হরতালের ডাক। জমজমাট প্রচারণায় ব্যস্ত নগরী এখন খুলনা ও গাজীপুর। ভোটারদের দ্বারে 2 সিটির মেয়র প্রার্থী, একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি বিএনপি নেতাদের। কোনো সংকট নেই, যথাসময়ে নির্বাচন, বলছেন আওয়ামী লীগ নেতারা। এবং রমজান শুরুর আগেই বাড়ছে পেঁয়াজের দাম। 15 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। আবারও সরবরাহ সংকটের অজুহাত পাইকারদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী জাতিগতভাবে নির্মূলের মুখে। সে সময় ওআইসি নিশ্চুপ থাকতে পারে না। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসির 45তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মুসলিম বিশ্বের সমৃদ্ধির জন্য ওআইসিকে ঢেলে সাজানোর লক্ষ্যে 4 দফা প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 35 বছর পর ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্যভুক্ত রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের আয়োজক বাংলাদেশ। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় 2 দিনব্যাপী আন্তর্জাতিক পরিসরের এই আয়োজনের। স্থায়ী শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ প্রতিপাদ্যে আয়োজিত এবারের ওআইসি সম্মেলনের উদ্বোধনী ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ওআইসিভুক্ত 57 দেশের 600 প্রতিনিধিদের অংশগ্রহণে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ইসলামী উম্মাকে তাদের চিন্তা, চেতনা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে সময় উপযোগী হতে হবে। আমাদের ইসলামী চিন্তা চেতনার মৌলিক ভিত্তি আজ নজিরবিহীন হুমকির সম্মুখীন। আজকে মুসলমান পরিচয়কে ভুলভাবে সহিংসতা ও চরমপন্থার সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মানবিক সংকটের অন্যতম দৃষ্টান্ত রোহিঙ্গা ইস্যুও। এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গারা জাতিগত নির্মূলের শিকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অবশ্যই এক্ষেত্রে ওআইসির নিশ্চুপ থাকা প্রত্যাশিত নয়। প্রায় 11 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী সম্পূর্ণ মানবিক কারণে আমাদের দেশে এসেছে এবং আমরা আশ্রয় দিয়েছি। সকল সদস্য রাষ্ট্রকে অনুরোধ করব যে এই নিপীড়িত মানুষের পাশে আরো দৃঢ়ভাবে আপনারা দাঁড়ান। ইসলামী সহযোগিতা সংস্থাকে অবশ্যই মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। বিভিন্ন দেশে চলমান দ্বন্দ্ব সংঘাতের সমাধান নিজেদের খুঁজে নেওয়ার আহ্বান জানিয়ে ওআইসির কৌশলগত সংস্কারে 4 দফা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইসলামের শাশ্বত মূল্যবোধ যেমন শান্তি, সংযম, ন্যায় বিচার ও সমবেদনা থেকে আমাদের সর্বদা অনুপ্রেরণা ও শক্তি আহরণ করতে হবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ইসলামী সহযোগিতা সংস্থা হিসেবে ওআইসির 45তম এই সম্মেলনে বিশেষ পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু সহ মুসলিম দেশগুলোর সংকট সম্ভাবনা উঠে আসবে পররাষ্ট্রমন্ত্রীদের বিভিন্ন সেশনে। আরো খারাপ পরিস্থিতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা দ্রুত সেদেশে নিরাপদে ফিরে যাবে, এমন প্রত্যাশা করে কানাডা।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন মনোভাবের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। দুপুরের সম্মেলনের আনুষ্ঠানিকতার ফাঁকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এই সংকট মোকাবিলায় কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলেও জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বাংলাদেশ থেকে ফিরে যাওয়া রোহিঙ্গারা তাদের জন্য তৈরি আদর্শ গ্রামেই কেবল নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হলাইং। শনিবার মিন অং হলাইং এর ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান তিনি। সে পোস্টে তিনি লেখেন, রোহিঙ্গাদের জন্য নির্ধারিত এলাকায় অবস্থান করলে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। এছাড়া বার্তা সংস্থা এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ৩০ এপ্রিল মিয়ানমারের রাজধানী নাইপিদোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে একই কথা বলেন অং হলাইং। গত বছরের আগস্ট থেকে রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে বলে জানায় জাতিসংঘ। আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আবারও অশান্ত হয়ে উঠেছে ৩ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। গত ৫ মাসে নিহত হয়েছেন ১৭ জন। অপহরণের পর এখনো খোঁজ নেই অনেকেরই। এই অবস্থায় একে অপরকে দুষছে আঞ্চলিক সংগঠনগুলো। চলতি বছরের ৩রা জানুয়ারি খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউপিডিএফ সংগঠক মিটুন চাকমা। ১৭ ফেব্রুয়ারি দিলীপ কুমার চাকমা ও ২১ ফেব্রুয়ারি সাইন চাকমা নিহতের ঘটনায় উত্তেজনা শুরু হয় ৩ পার্বত্য জেলায়। এরপর গত এপ্রিলে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আরও ৪ জন। চলমান উত্তেজনার মধ্যে গত বৃহস্পতিবার রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আর সবশেষ শুক্রবার দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে নিহত হন ইউপিডিএফ গণতান্ত্রিক অংশের আহ্বায়ক তপনজ্যোতি চাকমা সহ ৫ জন। এক্ষেত্রে দোষারোপের মধ্যেই দায় এড়াচ্ছে বিবাদমান সংগঠনগুলো। এই অশান্ত পার্বত্য চট্টগ্রাম শান্তকে অস্থিতিশীলতার পিছনে এখানে পার্বত্য চট্টগ্রামের শক্তি বিরোধীরা দায়ী, এটা স্পষ্ট আমাদের বক্তব্য। ৩ পার্বত্য জেলায় সংঘাতের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় আঞ্চলিক সংগঠনগুলোর দ্বন্দ্বকে। মূলত ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির পরেও পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালে গঠিত হয় ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ২০১৭ সালে ইউপিডিএফ ভেঙে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক অংশ। অন্যদিকে ২০০৭ সালে জনসংহতি সমিতি ভেঙে আত্মপ্রকাশ করে জেএসএস সংস্কারপন্থী। আধিপত্য বিস্তার নিয়ে চতুর্মুখী দ্বন্দ্বের একের পর এক হত্যাকাণ্ডকে অশনি সংকেত হিসাবে দেখছেন মানবাধিকার কর্মীরা। আঞ্চলিক দল বলে না, কিছু তার পাশাপাশি আবার কিছু সাম্প্রদায়িক দলও তৈরি হয়েছে। দলগুলোর মধ্যে যে আত্মঘাতী সংঘাত শুরু হয়েছে, আমরা যেটাকে ভাতৃঘাতীও বলি, এটা তো আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। উত্তরোত্তর কমে নাই, বরঞ্চ বেড়েই চলেছে। তো কাজে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের মতামত দরকার, তারা কিভাবে কি করলে এই সমস্যাটা দ্রুত সমাধান করা যায়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মনে করেন, জাতীয় নির্বাচনের আগে পাহাড়ে অস্থিরতা তৈরি চক্রান্তের অংশ হতে পারে। এর পেছনে জাতীয় আন্তর্জাতিক উভয় চক্র থাকতে পারে। পাহাড়ের এই সমস্ত ঘটনার সাথে আমাদের জাতীয় নির্বাচনকেও ডিস্টেবিলাইজ করার একটা চেষ্টা কিনা সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। এদিকে হত্যাকাণ্ড তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের শীর্ষ পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যেই আমাদের অনুসন্ধান বা তদন্ত কার্যের যথেষ্ট মাত্রায় অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদেরকে আমরা যে কোনো মূল্যে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। এ বিষয়ে কাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। হত্যাকাণ্ডের পাশাপাশি থেমে নেই অপহরণও। গত ৫ মাসে অপহৃত ২০ জনের মধ্যে মুক্তিপণ ও সমঝোতায় কয়েকজন মুক্তি পেল, খোঁজ নেই অধিকাংশরেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। আগামী সোম ও মঙ্গলবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হরতালে ডাক দিয়েছে পার্বত্য বাঙালি পরিষদ ও নাগরিক পরিষদ।
সকালে শহরের শাপলা চত্বর থেকে একটি কালো পতাকা মিছিল বের করা হয়। এতে ছাত্র পরিষদ নেতাকর্মীদের পাশাপাশি জেলা রেন্টেকার সমিতির সদস্যরাও অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা মাইক্রোবাস চালক সজীব হত্যায় জড়িতদের বিচার দাবি করেন। এদিকে গতকাল রাতে সজীব সহ 3 জনের লাশ এবং আজ সকালে তপনজ্যোতি চাকমা সহ অপর 2 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জঙ্গিদের যেভাবে দমন করা হয়েছে ঠিক একইভাবে 3 পার্বত্য জেলার দুষ্কৃতিকারীদের দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। যারা এই দুষ্কর্মটি করেছেন তাদেরকে আমরা খুঁজে বের করে ফেলব এবং তাদেরকে আমরা আইনের আওতায় খুব স্বল্প সময় নিয়ে আসতে পারব। এই সমস্ত জঙ্গি সন্ত্রাস দমনে আমরা সফল হয়েছি। পাহাড়ি অঞ্চল যেটা নাকি একটা অশান্তির জায়গা ছিল, সেটা যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা একটা শান্তির পরিবেশ ফিরে আসছে, সেইটা আমরা অক্ষুণ্ণ রাখবো। রাত 11টার সময় আরো থাকছে। চট্টগ্রামে বাস থেকে নামার সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ। বিক্ষুব্ধ সহপাঠীদের বাস ভাঙচুর, চালক ও সহযোগী আটক। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ব্যর্থ হয়ে বিএনপি এবার পার্বত্য অঞ্চলের অস্থিরতা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে চট্টগ্রামে এক কর্মী সমাবেশে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি অংশ না নিলেও আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তারা এখন আন্দোলনে ব্যর্থ, কোটা সংস্কারের মধ্যেও ঢুকে গেছে, তার আল্লাহ রহমতে সফল হই। এখন গিয়া পাহাড়কে দোষ, সেখানকার যে বিভেদ রক্তপাতের মধ্যেও তারা ঢুকে পড়েছে। বিএনপি নির্বাচনে না এলে বাংলাদেশি সংবিধান পরিবর্তন হবে না। তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ব্রিটিশ নাগরিক হিসেবে লিমিটেড কোম্পানি খুলে তারেক রহমান যুক্তরাজ্যে ব্যবসা করছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, দেশে এই মুহূর্তে কোনো সংকট নেই, তাই জাতীয় নির্বাচন নিয়ে কারো সঙ্গে সমঝোতার প্রশ্নই ওঠে না। তারেক রহমান হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস নামে বিদেশে লন্ডনে একটি ফার্ম, একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। তার পরিচয় তিনি ব্রিটিশ নাগরিক। বিভ্রান্তি সৃষ্টি করার মধ্যে যে দলটি লিপ্ত, সেই দলটি আজকে তারেক রহমানের এই যে বিদেশে লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করা এবং বিদেশি নাগরিক হিসাবে আজকে এর উত্তর তারা কে দেবেন? নির্বাচন কমিশন বা সকল রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলাপ আলোচনা করে সংকট সমাধান বা সমস্যার সমাধানের কোন রকম অবস্থার সৃষ্টি বাংলাদেশে হয় নাই। দেশ এগিয়ে যাচ্ছে, দেশে কোনো সংকট নাই, সংকট আছে বিএনপিতে। বিএনপির সংকট নিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না। বিএনপির সংকট বিএনপিকে সমাধান করতে হবে। রাজনৈতিক দেউলিয়াত্ব এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানালেন যার বাংলাদেশের নাগরিকত্বই নাই। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে তিনি একথা জানান। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সরকার ততই বেপরোয়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। সীমানা নির্ধারণ করার যে চূড়ান্ত যে সংশোধনী তারা ছাপিয়েছেন, এটা আমরা প্রত্যাখ্যান করি। তফসিল ঘোষণার আগে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এখানে আনতে হবে, যারা কোনো দলীয় পক্ষপাত দুষ্ট না হয়ে নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু আবার নির্বাচন করতে পারবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য বাম হাত নাড়াতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। দ্রুত ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার দাবি জানান তারা।
বিকেল ৩টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যান তার আইনজীবী। ৫ জনের এই দলে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ.জে. মোহাম্মদ আলী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, আব্দুর রেজাক খান। প্রায় সোয়া ১ ঘন্টা পর তারা বেরিয়ে আসেন। আগামী ৮ মে বেগম জিয়া জামিন পাবেন বলে আশা প্রকাশ করেন তার আইনজীবীরা। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। সকাল থেকেই জনগণের দ্বারে দ্বারে ছুটছেন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। তাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত প্রচারণায় অংশ নিয়েছেন সমর্থকরা। প্রচারণায় অংশ নিয়ে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন প্রার্থীরা। ৯ দিন পরে কাঙ্ক্ষিত সিটি নির্বাচনের ভোট গ্রহণ, তাই সকাল থেকে রাত অবধি পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচন নিয়ে ভোটারদের মাঝেও তৈরি হয়েছে উৎসবের উপলক্ষ। শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী হাসানুদ্দিন সরকার। তিনি রাজাবাড়ি, কাদের মার্কেট ও কুদ্দুসনগরে বেশ কয়েকটি উঠান বৈঠকে যোগ দেন। প্রচারণার সময় তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। বড় বড় বিল করে বানায় রেখে দিচ্ছে। আমরা ইতিমধ্যে লিখিতও দিয়েছি। গত রাত্রে আমাদের কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি যে একটা প্রার্থী হিসাবে যে সুযোগ সুবিধা সমান পাওয়া দরকার সেটা দেওয়া হচ্ছে না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। একই সময় নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ আক্কাস মার্কেট এলাকা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে তিনি সব পক্ষকে শান্ত থেকে প্রচারণা চালানোর অনুরোধ জানান। সিটি কর্পোরেশনের জেলা প্রশাসক তারা ১ মাস আগেই সেগুলা সরিয়ে দিয়েছে। আমরা নতুন কোনো বিলবোর্ড এবং কোনো অন্য ধরনের কোনো প্রচারণা যাই নাই। আমি নির্বাচন আইনের যা যা আছে শতভাগ মেনে আমি শুধু বাসা থেকে একাই বের হই, সবাই যেন শান্তিপূর্ণ অবস্থায় ভোট দিতে পারে। আমি এখানে চাচ্ছি সবার মধ্যে একটা সুসম্পর্ক থাক। ভোটারদের মন জয় করতে পিছিয়ে নেই খুলনার প্রার্থীরাও। সকাল থেকেই খুলনার রূপসা মাছ বাজার, শিপইয়ার্ড ও টুটপাড়া এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট চান বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান প্রশাসনকে প্রত্যাহারের আহ্বান জানান। সিইসির কাছে আমরা আমাদের আবেদন থাকবে এই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, প্রভাবমুক্ত নির্বাচনের জন্য প্রয়োজন সেনাবাহিনী মোতায়েন। আমরা বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের কোনো আস্থা নাই। একই সময় নগরীর নাজিরঘাট, পশ্চিম বানিয়াখামার ও শেরেবাংলা রোডে প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বিএনপির বিভিন্ন দাবিকে নতুন ষড়যন্ত্র বলে আখ্যা দেন। ষড়যন্ত্র তারা সবসময় করে, আগামী দিনেও ষড়যন্ত্র করিয়া টাকা দিয়ে ভোট কাটার মতন আবার তারা ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে আমাদের কর্মীদের সজাগ থাকতে হবে। কোনো বস্তি এলাকায় কোনো সন্ধ্যার পরে কেউ ঢুকতে পারবে না। রোববার খুলনায় প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক করার কথা রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। সাভারে শ্রমিক মৃত্যুর ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজটে যাত্রীদের দুর্ভোগ। পাইকারদের কারসাজিতে রমজান মাস শুরুর আগেই বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। 15 দিনের ব্যবধানে পাইকারি বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। এক লাফে কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেড়েছে রসুন ও আদার দর। হঠাৎ দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটের অজুহাত পাইকারদের। এদিকে ঈদি মৌসুমের নতুন চাল আসতে শুরু করায় স্থিতিশীল রয়েছে চালের বাজার। শুভ খানের রিপোর্ট। রোজা আসতে এখনো প্রায় 2 সপ্তাহ বাকি। এখনো সদাইয়ের তালিকা সাধারণ মানুষের হাতে না উঠলেও দাম বসে নেই। এরই মধ্যে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, বেড়েছে আমদানি করা আদা ও রসুনের দরও। যদিও 15 দিন আগে আমদানি ও উৎপাদন মিলিয়ে পর্যাপ্ত মজুদ থাকায় পেঁয়াজ, আদা, রসুনের দাম বাড়বে না আভাস দিয়েছিলেন পাইকাররা। অথচ এ সপ্তাহে দাম বৃদ্ধির জন্য তারাই সামনে আনছেন সরবরাহ ঘাট থেকে। যার লাগে 1 বস্তা হ্যাঁ কিন্তু আছে 3 বস্তা 4 বস্তা, এই জন্য মালটা একটু কাটিং বেশি, মাল আমদানি কম। এই সপ্তাহে যে আদাটা বেচছিলাম আপনার 70 থেকে 75 টাকা, সেই আদাটা আজকে বেচতেছি 85 থেকে 90 টাকা, রসুন বেচতেছি 90 থেকে 95 টাকা। বাজারে মাল আমদানি হইলে বাজার থাকবে না, বাজার কমে যাবে। বাজারে দেখা মিলছে এ মৌসুমে নতুন মিনিকেট ও 28 চালের। এতে অনেকটা স্থিতিশীল হয়ে উঠেছে সব ধরনের চালের দাম। মিনিকেট এখন আপনার পুরাতনটা বিক্রি করছে 60 টাকা 59 টাকা, ভালো ভালো 28, 40, 41 টাকা বিক্রি হয়েছে। সেগুলো আগে যে 28 বিক্রি হইতো আপনার 48 টাকা 50 টাকা।
পাইকারি বাজারে অপরিবর্তিত রয়েছে ছোলার দাম। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। মুগ ও মসুর সহ প্রায় সব ধরনের ডালও বিক্রি হচ্ছে আগের দামেই। তবে ঊর্ধ্বমুখী চিনির দাম। লুজ বিক্রি করতেছে 88 থেকে 90 টাকা, 71 টাকা, 70 টাকা বা 72 টাকা বিক্রি করতেছে পামটা। তেলের ভিতরে কোনো ওইরকমই স্থির আছে। ছোলা গত বছর 80, 85, 90, 100 টাকাও বিক্রি করছি। এবার একেবারে ভালো মানের ছোলা 70 টাকা কেজি, আবার 60 টাকাও আছে। পাইকারি বাজারে স্থিতিশীল রয়েছে জিরা ও এলাচ সহ প্রায় সব ধরনের মশলার দাম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বাস থেকে নামার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বাসটি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আটক করা হয়েছে চালক ও সহযোগীকে। শিক্ষার্থীরা জানান, সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাবার উদ্দেশ্যে কাঠগড় এলাকা থেকে বাসে ওঠেন। বেশ কয়েকজন যাত্রী ছিল বাসটিতে। কিছুক্ষণ পর বাসটি থেকে যাত্রীরা নেমে যায়। এই সুযোগে নগরীর ফ্রিপোর্ট এলাকায় বাসটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে একা পেয়ে যৌন হয়রানি করে হেলপার। এ সময় হেলপারকে ধাক্কা দিয়ে ওই শিক্ষার্থী পালিয়ে যান। এ ঘটনা জানাজানি হলে দুপুরে ওয়াসার মোড়ে বাসটিকে আটক করে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা। সাভারে পোশাক কারখানার শ্রমিক মৃত্যুর ঘটনায় প্রায় 3.5 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, দুপুরে সাভারের উলাইল এলাকায় একটি টেক্সটাইল কারখানায় কর্মরত অবস্থায় রাশেদুল ইসলাম নামে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় রাশেদুল ছুটি চাইলে কারখানা কর্তৃপক্ষ তাকে ছুটি দিতে অস্বীকৃতি জানায়। পরে দুপুর 3টার দিকে কারখানায় তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে বিকেল 5টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে প্রশাসনের আশ্বাসে রাত 8:30টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। দুইবার গেছিল মেডিকেলে, ছুটি দেয় নাই। পরে ও টিম লিডারের কাছে চাইছে, ইনচার্জের কাছে, সবাই কাটা ঢং ধরছে। এটা ওর অসুস্থ না। আমাদের সময় মতো ছুটি না দিয়ে দেন, আমাদের গায়ে জ্বর, ছুটি দেবে না, উল্টো পাল্টা ওষুধ খাই দেয়। পিএম এর কাছে পিএম জানে, গেট পাস গেট পাস দেয় না। ওরা এই সময় যা আশা করে, আমাদের জীবন আমাদের দাম নাই, আমাদের ভাই চলে গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ বাড়াতে ওআইসির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। মুসলিম বিশ্বে শান্তির লক্ষ্য নিয়ে ঢাকায় 2 দিনের সম্মেলন। আবারও অশান্ত হয়ে উঠছে পার্বত্য অঞ্চল। স্থানীয় সংগঠনগুলোর দ্বন্দ্বে 5 মাসে নিহত 17। হত্যাকাণ্ডের প্রতিবাদে 3 পার্বত্য জেলায় হরতালের ডাক। জমজমাট প্রচারণায় ব্যস্ত নগরী এখন খুলনা ও গাজীপুর। ভোটারদের দ্বারে 2 সিটির মেয়র প্রার্থী একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি বিএনপি নেতাদের। কোনো সংকট নেই, যথাসময়ে নির্বাচন বলছেন আওয়ামী লীগ নেতারা। এবং রমজান শুরুর আগেই বাড়ছে পেঁয়াজের দাম। 15 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। আবারও সরবরাহ সংকটের অজুহাত পাইকারদের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আর সঙ্গে থাকুন সময়।